হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো বাংলাদেশে কোন 12টি সিনেমা সবচেয়ে বেশি টাকা আয় করেছিল। আজকে আমরা জানবো এই ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা একে একে দেখে নেই। বাংলাদেশের সর্বোচ্চ আয় করা 12টি সিনেমার মধ্যে 12 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সত্যের মৃত্যু নেই সিনেমা। এটি ছিল অভূতপূর্ব এক হত্যা মামলার রায়ের চলচ্চিত্র রূপ। এখানে বিচারপতি ছিলেন আসামির বাবা, সাক্ষ্যদানকারী আসামির মা এবং আইনজীবীরা ছিলেন তার আপন খালাতো ভাই বোন। চলচ্চিত্রটির গল্প লিখেছিলেন সুটকু আহমেদ ও পানাউল্লাহ আহমেদ, আর এই গল্পকে সিনেমায় রূপ দিয়েছিলেন সুটকু আহমেদ। সেই আসামির চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত নায়ক সালমান শাহ। অন্যান্য চরিত্রগুলিতে ছিলেন শাবানা, রাইসুল ইসলাম আসাদ, শাহানাজ, রাজীব, মিশা সওদাগর, আলমগীর সহ আর অনেকেই। ছবিটি মুক্তি পায় 1996 সালের 13 সেপ্টেম্বর। এর বাজেট ছিল আনুমানিক 70 লক্ষ টাকার মতো। এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 11 কোটি টাকা। 11 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আম্মাজান সিনেমা। কাজী হায়াতের এই নির্দেশনাটি ছিল বিংশ শতকের শেষ লগ্নের অন্যবদ্য এক শৈলী। মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত এই ক্রাইম ড্রামা ফিল্মটি মুক্তি পেয়েছিল 1999 সালের 25 জুন। কাজী হায়াত ও ডিপজল দুজনে যৌথভাবে বানিয়েছিলেন সিনেমার চিত্রনাট্য। চলচ্চিত্রে প্রধান ভূমিকায় ছিলেন মান্না, মৌসুমী, শবনম ও আমিন খানের মতো জনপ্রিয় অভিনয় শিল্পীরা। প্রযোজক ডিপজল নিজেও ছিলেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। এটি ছিল সন্তান ও মায়ের পারস্পরিক মমতার এক সাবলীল পরিবেশনা। মুভিটি নির্মাণে খরচ হয় প্রায় 1 কোটি 2 লক্ষ টাকা। মুক্তির আগের দিনই প্রযোজনা ও সঙ্গীত সত্ত্ব থেকে ছবিটি আয় করে নেয় 1 কোটি 4 লক্ষ টাকা। অর্থাৎ মুক্তি না হতেই আম্মাজানের লাভ হয় 2 লক্ষ টাকা। আম্মাজান গানের মাধ্যমে বাংলা ছবির গানের জগতে জনপ্রিয়তা পান রক ব্র্যান্ডের মানুষ আয়ুব বাচ্চু। ছবির সার্বিক সঙ্গীত আয়োজন করেছিলেন প্রয়াত গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই অসামান্য কাজের জন্য কাজী হায়াত শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এছাড়াও বাদশাহ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার ও সেরা চলচ্চিত্র এবং মান্না সেরা অভিনেতার পুরস্কার সহ মোট 5টি পুরস্কার লাভ করে আম্মাজান। আর এই ছবিটি বক্স অফিস থেকে আয় করে নিয়েছিল 11 কোটি টাকা। 10 নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল পাসওয়ার্ড সিনেমা। চলচ্চিত্রটি ভারত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে জনপ্রিয় চলচ্চিত্র ও জনপ্রিয় অভিনেতা পুরস্কার সহ সর্বাধিক 5টি বিভাগে পুরস্কার অর্জন করেন। শাকিব খান, বুবলি ছাড়াও এই ছবিতে ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু, ডন, সাঙ্গু পাঞ্জা, কমল পাটেগা, জাদু আজাদ, সীমান্ত, শাবান মাহমুদ সহ আরো অনেকেই অভিনয় করেন। আলাউদ্দিন সরকার শিবা শানু একজন বিলিয়নিয়ার, যার সুইস ব্যাংকে 1000 কোটি টাকা জমা। ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আলাউদ্দিনের হাতের পেন ড্রাইভে লুকানো আছে। আলাউদ্দিনের সেই সুইস ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পেতে মরিয়া হয়ে ওঠেন ভিক্টর, মিশা সওদাগর, যিনি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডন। একদিন আলাউদ্দিন জিম করতে এলে ভিক্টরের লোক তার কাছ থেকে পেন ড্রাইভ নিতে ফন্দি আটে। এমন ঘটনাচক্রে পেন ড্রাইভটি এসে রুশোর মানে ইমনের কাছে, যিনি একজন অটিস্টিক রোগী। পেন ড্রাইভটি তার বড় ভাই রুদ্রের মানে সাকিবের নজরে পড়লে সেটা ফেরত দিতে আলাউদ্দিনের অফিসে যায়। গিয়ে দেখে কারা যেন আলাউদ্দিনকে ছুরি আঘাত করেছে। আলাউদ্দিন মরার আগে তার সুইস ব্যাংক অ্যাকাউন্টের ব্যক্তিগত পাসওয়ার্ড রুদ্রকে বলে যায় এবং বলেন যে টাকাগুলো যেন বাংলাদেশ রিহেবিলিটেশন ফান্ডে জমা দিয়ে দেয় এবং এই টাকার জন্যই ভিক্টর তাকে হত্যা করতে চায়। ঘটনাস্থলে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কর্মকর্তা এসি কবির খান মানে অমিত হাসান আলাউদ্দিন মৃত্যুর ক্লু খুঁজতে থাকেন। ভিক্টর পুলিশ কর্মকর্তা বিসিডিবি ভিক্টর সেজে ঘটনাস্থলে পেনড্রাইভ খুঁজতে থাকেন, কিন্তু তিনি পেনড্রাইভ কোথাও খুঁজে পাননি। ফলশ্রুতিতে ভিক্টর ডাক্তার শবনম, রুদ্রের চিকিৎসক। শবনম, বুবলি, রুদ্র ও রুশুকে সন্দেহ করে এদের কাছে পেনড্রাইভটি থাকতে পারে। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছিল পাসওয়ার্ড সিনেমা। 3 কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 11 কোটি টাকা। 9 নম্বর স্থানে জায়গা করে নেয় পরাণ সিনেমা। ত্রিপুরুষ প্রেমের গল্প নিয়ে এই ছবিটি নির্মাণ করেছিলেন রায়হান রাফি। এই ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান এবং শরীফুল রাজ। অনন্যা পড়াশোনায় একেবারেই অমনোযোগী একটা মেয়ে। পরীক্ষায় নিয়মিত ফেল করা তার জন্য স্বাভাবিক ব্যাপার যেন। তাই বাবা বলে দেন পরের বার ফেল করলে বিয়ে দিয়ে দিবেন। অনন্যাকে বিরক্ত করে এলাকার বকাটে রোমান। ডেইজি সরকারের ছত্র ছায়ায় রোমান হয়ে উঠেছে এলাকার ত্রাস। পুলিশও তার গায়ে হাত দেয় না। পাশ করে মুখ দেখাতে অনন্যা বাধ্য হয় পরীক্ষায় রোমানের সাহায্য নিয়ে পাশ করতে। পরীক্ষায় পাশ করে রোমানের সাথে প্রেমে মুশকুল হওয়া অনন্যার জীবনে কয়েক বছরেই ঘটে কিছু অপ্রত্যাশিত হৃদয় বিদারক ঘটনা। সিনেমার শুরুতে আত্মহত্যার চেষ্টা করা অনন্যা এক সময় পুলিশকে বলতে থাকে রোমানের সাথে জড়িত এক সম্পর্কের গল্প, যেখানে আছে অন্য
আরেকজন সিপাদের উপস্থিতি। এভাবেই গল্প এগিয়ে যায় পরাণ সিনেমা। বিদ্যা সিনহা, মিম, শরীফুল রাজ, ইয়াস রোহান, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, মিলি বাশার সহ আর অনেকেই অভিনয় করেন পরাণ সিনেমাতে। ৮৩ লক্ষ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল ১২ কোটি টাকা। ৮ নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল সুড়ঙ্গ সিনেমা। ২০২৩ সালে ছবিটি মুক্তি পায়। এটি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর প্রথম চলচ্চিত্র। ২০১৪ সালের একটি চুরির ঘটনার সঙ্গে এই ছবির মিল পাচ্ছেন কিছু দর্শক। ওই বছর কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের শাখা থেকে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়ে ১৬ কোটি ৪০ লক্ষ টাকা চুরি করে সুহেল নামের একজন ২ বছর ধরে সুড়ঙ্গ করলেও চুরির মাত্র ২ দিনের মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ে সে। সুড়ঙ্গ সিনেমার গল্প মূলত ৩টি চরিত্রকে কেন্দ্র করে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন ইলেকট্রনিক মিস্ত্রি বিয়ের ঘটনা। মাসুদ মানে আফরান নিশো একজন ইলেকট্রিক মিস্ত্রি যে ভালোবেসে বিয়ে করেন ময়না নামের তমা মির্জাকে। মাসুদের সাথে সার্বক্ষণিক দেখা যায় তার একমাত্র কাছের বন্ধু জহিরকে। মোটামুটি ভালোভাবে বিয়ের পর্ব শেষ করে সংসারিক জীবনে পদার্পণ করে মাসুদ। কিন্তু বিয়ের পর স্ত্রী ময়নার চাহিদা মেটাতে হিমশিম খায় মাসুদ। বিয়ের জন্য করা ধার দেনা সুদের পাশাপাশি স্ত্রী চাহিদার চাপে অতিষ্ঠ হয়ে ওঠে মাসুদ। বিয়ের কিছুদিনের মধ্যে ময়নার পরামর্শ এবং চাপে বিদেশে পাড়ি জমায় মাসুদ। দেশে রয়ে যায় তার প্রাণের স্ত্রী ময়না এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধু জহির। গ্রামের মোড়ল এবং অন্যদের কাছ থেকে ধার দেনা করে ভালো কিছুর আশায় বিদেশে পাড়ি জমায় মাসুদ। এরপরই মাসুদের জীবনে নেমে আসে একের পর এক বিপর্যয়। যে কাজের কথা বলে তাকে বিদেশ পাঠানো হয়েছিল সে কাজের বদলে অন্য কাজ করতে হয় তাকে। এদিকে ময়না মাসুদের কাছে টাকার পরিমাণ বাড়ানোর চাপ দিতে থাকে ক্রমাগত। বিভিন্ন সময়ে বাজার সদাইয়ের পাশাপাশি ময়নাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে জহির। সাথে মাঝে মাঝে ময়নার জন্য বিভিন্ন উপহারও নিয়ে আসতে থাকে জহির। ময়নাকে জহিরের এই সাহায্যের পিছনে একটি খারাপ মতলব ছিল। অন্যদিকে অর্থের লোভে অন্ধ ময়নাও সব বুঝেও না বোঝার মতো করে থাকে। একদিন প্রচন্ড বৃষ্টির মধ্যে স্বামীর বন্ধুর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে ময়না। প্রথমে কিছুটা অপরাধবোধ কাজ করলেও একসময় জহিরের কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দেয় ময়না। বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করে মাসুদ, আর দেশে ময়না লিপ্ত হয় জহিরের সাথে পরকীয়ায়। একসময় ময়নাকে নিয়ে জহির গ্রাম থেকে পালিয়ে যায়, আর পিছনে পড়ে থাকে মাসুদের সব স্বপ্ন এবং সাধনা। ময়নাকে নিয়ে জহিরে পালিয়ে যাওয়ার ঘটনা শুনতে পায় মাসুদ, কিন্তু সত্যটা জানার জন্য মাসুদ দেশে ফিরে দেখে যা শুনেছে সেটি পুরোপুরি সত্য। এদিকে বিদেশে যাওয়ার জন্য করা ধারের কারণে শেষ সম্বল বাড়ির চাবিও মাসুদকে তুলে দিতে হয় সেই মোড়লের হাতে। সবকিছু হারিয়ে ময়নাকে ভালোবাসার স্মৃতি নিয়ে অচেনার উদ্দেশ্যে পাড়ি জমায় মাসুদ, কিন্তু কিছুতেই সে ময়নাকে ভুলতে পারে না। খুঁজে বেড়ায় সবখানে। একসময় গ্রামের এক ছোট ভাইয়ের সাহায্যে ময়নার খোঁজ পায় মাসুদ, কিন্তু ময়না বাজারে সবার সামনে মাসুদকে চিনতে অস্বীকৃতি জানায়। জহিরের সাথে নিজের নতুন সংসার নিয়ে আসে ময়না। সবকিছু জানার পরও ময়নার পিছু ছাড়ে না মাসুদ। মাসুদের জীবন ধ্বংস করার পর জহিরের সাথে বিয়ে করেও ময়নার টাকার প্রতি লোভ কমে না। মাসুদ বুঝে জীবনে টাকার চেয়ে মূল্যবান কিছুই নেই। মাসুদ সিদ্ধান্ত নেয় যে সে একটি সুড়ঙ্গ করে ব্যাংক ডাকাতি করবে। মাসুদ তার এই পরিকল্পনার অংশীদার করে ময়নাকে। ময়নাও টাকার লোভে জহিরকে ছেড়ে মাসুদের সাথে যোগ দেয়। দীর্ঘ ৯ মাস পরিশ্রমের পর মাসুদ সেই সুড়ঙ্গ দিয়ে ব্যাংকের ভোট পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। মাসুদ এবং ময়না দুজনেই আনন্দে আত্মহারা হয়ে যায়। পরিকল্পনা মতো টাকা নিয়ে তারা দুজন অনেক দূর কোথাও চলে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু এরপরই গল্পে আসে নতুন মোড়। সুড়ঙ্গ ছবিতে অভিনয় করেছিলেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনোয়ার, নুসরাত ফারিয়া সহ আর অনেকেই। ২ কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল ১৫ কোটি টাকা, এমনটাই জানা গেছে। ৭ নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল প্রিয়া আমার প্রিয়া সিনেমা। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র প্রিয়া আমার প্রিয়া। হৃদয় উরুফে শাকিব খান একজন কলেজ ছাত্র। সে থানার হেড কনস্টেবল রহমান আলীর প্রবীর মিত্রুর ছেলে। এক রাতে বন্ধুদের সাথে ক্যারাম খেলা শেষে বাড়ি ফেরার পথে কলেজে তার বিরোধী কিছু সন্ত্রাসীরা তাকে মেরে আহত করে পালিয়ে যায়। সেখান থেকে প্রিয়া মানে সাহারা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং রক্ত দিয়ে তার জীবন রক্ষা করে। হৃদয় তাকে না দেখেই শুধু বন্ধুদের কাছে প্রশংসা শুনে প্রেমে পড়ে যায়। সুস্থ হয়ে সে প্রিয়ার পিছু নেয় এবং বাড়ির কাছের লোককে দিয়ে চিঠি পাঠায়। প্রিয়া পুলিশ কমিশনার রাশেদ রায়হান চৌধুরীর মানে মিশা সওদাগরের একমাত্র বোন। সে তার ভাইকে হৃদয়ের পিছু নেওয়ার বিষয়টি জানায়। হৃদয়কে রাশেদ রায়হান চৌধুরী প্রথমে ভয় দেখায় এবং পরে মারধর করে এবং বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে হেনস্থ করতে থাকে যেন সে প্রিয়াকে ভুলে যায়। রহমত আলী কমিশনারের অতীত কর্মজীবন সম্পর্কে জ্ঞাত থাকেন। রহমত আলী কমিশনারের অতীত কর্মজীবন সম্পর্কে আগে থেকেই জানেন। তিনি হৃদয়কে প্রিয়ার জীবন থেকে সরে যাবার পরামর্শ দিতে থাকেন, কিন্তু এক পর্যায়ে প্রিয়াও হৃদয়কে ভালোবাসতে শুরু করে। আইনের লোক হয়ে কিছু করতে না পারায় রাশেদ রায়হান চৌধুরী একজন সন্ত্রাসীকে দিয়ে হৃদয়কে খুন করাতে চায়। সন্ত্রাসীরা হৃদয়কে পিটিয়ে আহত করলে হৃদয়ের বন্ধুরা হৃদয়কে হাসপাতালে নিতে থাকে। অন্যদিকে প্রিয়া হৃদয়কে অনুসরণ করে দৌড়াতে থাকে। এমন সময়ে দৌড়াতে দৌড়াতে প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে প্রিয়া পায়ে আঘাতপ্রাপ্ত হন। হৃদয় এবং প্রিয়া আঘাতপ্রাপ্ত হয়ে দুজনে একই হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে বন্ধুদের সহযোগিতায় হৃদয় পালিয়ে প্রিয়াকে দেখতে যায়। প্রিয়ার ভাই তাদের সম্পর্ক মেনে নিতে চায় না এবং হৃদয়কে যে কোনো মূল্যে প্রিয়ার জীবন থেকে
হৃদয়কে সরিয়ে দিতে চায়। হৃদয় প্রিয়াকে নিয়ে পালাতে থাকলে সন্ত্রাসীরা হৃদয়ের পিছু নেয়। এরপর হৃদয় বাংলাদেশ পুলিশের আইনজীর সিরাজ হায়দারের কাছে গিয়ে এসব ঘটনা খুলে বলে। আইজি সাহেব এসব শুনে রাশেদ রায় চৌধুরীকে সেই সুযোগ দেন এবং বলেন ভবিষ্যতে এরকম ঘটনা আবার ঘটালে কঠোর ব্যবস্থা নেবেন। আইজি সাহেবের কথা শুনে রাশেদ রায় চৌধুরী ভীত সন্ত্রস্ত হন এবং তার মন গলে যায়। অবশেষে তিনি হৃদয় ও প্রিয়ার সম্পর্ক মেনে নেয়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছিল প্রিয়া আমার প্রিয়া সিনেমা। ৭৫ লক্ষ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল ১৫ কোটি টাকা। ৬ নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল হাওয়া সিনেমা। মেজবাউদ্দিন সুমন পরিচালিত হাওয়া ছবিটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করেছিল। ১৬ কোটি টাকা আয় করেছিল হাওয়া সিনেমাটি। ৫ নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল স্বপ্নের ঠিকানা সিনেমা। এম এ খালেক পরিচালিত, সালমান শাহ, শাবনূর, রাজীব, সুনিয়া অভিনীত স্বপ্নের ঠিকানা। ত্রিপুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছিল স্বপ্নের ঠিকানা সিনেমাটি। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে। ১৯ কোটি টাকা ব্যবসা করেছিল ওই সময়ে। ৪ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বেদের মেয়ে জোসনা সিনেমা। তোজাম্মেল হক বকুল পরিচালিত পোশাকি উলুক ফ্যান্টাসির সিনেমা বেদের মেয়ে জোসনা। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯১৯। বেদের মেয়ে জোসনার চরিত্রে অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ। আরো অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, নাসির খান, শওকত আকবর, আনোয়ার হোসেন, দিলদার সহ আরো অনেকেই। ২০ লক্ষ টাকা বাজেটের এই ছবিটি ওই সময়ে আয় করেছিল ২০ কোটি টাকা। বাংলাদেশের সর্বোচ্চ ১২টি ব্যবসা সফল সিনেমার মধ্যে ৩ নম্বর স্থানে জায়গা করে নেয় রাজকুমার সিনেমা। ছবিটি মুক্তি পেয়েছিল ২০২৪ সালে। এই ছবিতে অভিনয় করেন শাকিব খান, কটনি কফি, মাহিয়া মাহি, তারেক আনাম খান, আরশ খান, এজাজুল ইসলাম সহ আরো অনেকেই। স্বপ্নবাস তরুণীর গল্প নিয়ে নির্মিত হয়েছিল রাজকুমার সিনেমা। এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল ২৬ কোটি টাকা। ২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমার গল্পের শুরুটা গতানুগতিক, তবে গতানুগতিক গল্পটা আসলে সিনেমার মূল প্রেক্ষাপটকে দাঁড় করানোর জন্য ছিল। গল্পের শুরুতে দেখা যায় ব্যবসায়িক অংশীদারের হাতে খুন সুজন, শিবা, শানু এবং তার ম্যানেজার। সুজনের ছোট ভাই সুমন শাকিব খান বাবার সাথে থাকেন। সুমন এলাকায় পরিচিত মুখ, তবে সেটা তার ফ্যাশন এবং গুন্ডামির কারণে। বড় ছেলে সুজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হলেও ছোট ছেলে সুমনকে নিয়ে সবসময় চিন্তায় থাকেন তাদের বাবা কাজী হায়াত। সুজনের মৃত্যুর খবরে হার্ট অ্যাটাক করেন তার বাবা। এদিকে বড় ভাইয়ের লাশ দেখেই সুমন বুঝতে পারে যে সুজনের মৃত্যু আসলে কোনো দুর্ঘটনা নয়, বরং হত্যা। এদিকে স্বামীর মৃত্যুর পাশাপাশি শ্বশুরের অসুস্থতায় সুজনের ব্যবসায়িক অংশীদার ওসমান শহীদুজ্জামান সেলিমের কাছে নিজেদের অংশের টাকা ফেরত চান সুজনের স্ত্রী। ওসমান টাকা একবারে দিতে অস্বীকার করে, তবে ২-১ দিনের মধ্যে কিছু টাকা পাঠানোর অস্বীকার করে, কিন্তু পরবর্তীতে টাকা না দিয়ে এড়িয়ে যেতে থাকে ওসমান। উপায়ন্তর না পেয়ে সুজনের স্ত্রী ওসমানের কাছ থেকে টাকা আনতে নিজেই চট্টগ্রামে যান। সেখানে টাকা না দিয়ে ওসমান তার লোক দিয়ে সুজনের স্ত্রীকে মারধর করে ঢাকা ফেরত পাঠায়। ওসমানের কাছে ভাবির হেনস্থার হওয়ার খবরে তার সাথে দেখা করতে এবং ভাইয়ের টাকা ফেরত আনতে নিজেই সেখানে যায় সুমন, কিন্তু ওসমানের সাথে প্রথম দেখাই তার সাথে মারামারি করে সুমন। এরপর টাকা ফেরতের জন্য স্থানীয় পুলিশের দ্বারস্থ হয় সে, কিন্তু সেখানকার পুলিশ কর্মকর্তা সুমনকে সরাসরি সাহায্য করতে পারবে না বলে জানায়। তবে সেই এলাকার সাবেক চেয়ারম্যান খালেক লুৎফর রহমান জর্জের সাথে কথা বলার পরামর্শ দেয়। পুলিশের কাছ থেকে খালেক চেয়ারম্যানের ঠিকানা নিয়ে তার সাথে দেখা করতে যায় বাড়িতে। সেখানে সুমনের সাথে প্রথমবারের মতো দেখা হয় ইতির মানে ইদিকা পাল। ইদিকা পালের দুষ্টমির শিকার সুমন দুইবার গিয়েও খালেক চেয়ারম্যানের সাথে দেখা করতে পারে না সুমন। অবশেষে খালেক চেয়ারম্যানের সাথে দেখা করে নিজের সব ঘটনার কথা খুলে বলতে সমর্থ হয় সুমন। খালেক চেয়ারম্যানের মধ্যস্থতায় ওসমান প্রথমবারে ২০ লক্ষ এবং এরপর প্রতি মাসে ৩ লাখ করে সুমনকে টাকা ফেরত দিতে সম্মত হয়, যদিও সমাধানটা সুমনের পছন্দ হয় না। এই মুহূর্তে টাকার প্রয়োজনের কথা বিবেচনা করে খালেক চেয়ারম্যানের বিচার মেনে নেয় সুমন, তবে টাকা দেওয়ার ব্যাপারে একটি শর্ত জুড়ে দেয় ওসমান। ওসমান বলে যে সুমন তার গায়ে আঘাত করেছে, তাই এই ২০ লাখ টাকা নিয়ে সুমন যাওয়ার পর যেন আর কখনো এলাকায় না আসে। কথা মতো ওসমান পরের দিন প্রথম কিস্তির ২০ লাখ টাকা সুমনকে বুঝিয়ে দেয়। প্রিয়তমা সিনেমার মূল গল্প শুরু হয় এরপর। ওসমানের মতো একজন হিংস্র মানুষের কাছ থেকে এত সহজে টাকা নিয়ে কি আসতে পারবে সুমন? তার গায়ে আঘাতের কথা কি ওসমান ভুলে গেছে? সুমনের সাথে ইতির গল্পটা আসলে কখন এবং কিভাবে শুরু হয়? সবকিছু যদি সরল এবং সহজ সমীকরণে এগিয়ে যায়, তাহলে ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? গানের বাস্তবতা কি? সুমনের সাথে যদি ইতির মিলন নাই হয়ে থাকে, তাহলে তার পিছনে কার হাত ছিল? চেয়ারম্যান খালেক কি আসলে ভালো মানুষ? সুমন কি ওসমানের সাথে নিজের বোঝাপড়া না করে চলে আসবে? সিনেমার পরের অংশে কয়েকটি টুইস্টের মাধ্যমে এই সব প্রশ্নের উত্তর সাজিয়েছেন নির্মাতা। প্রিয়তমা ছবির বাজেট ছিল ২,৫০,০০,০০০ টাকা, আর বক্স অফিস থেকে এই ছবিটি আয় করেছিল ৪৩ কোটি টাকা।
টাকা। বাংলাদেশের সর্বোচ্চ 12টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে তুফান সিনেমা। তুফান ছবির কাহিনী হলো 1961 সালে গালিব বিন গনি, পরে তুফান নামে পরিচিত, দুঃখজনক পরিস্থিতিতে জন্মগ্রহণ করেন কারণ তার মা প্রসবের সময় মারা যান। 1974 সাল আলোকদিয়া গ্রামে তার বাবা গনি মিয়া একজন কুখ্যাত জমি হানাদার শেনওয়াজের বিরুদ্ধে দাঁড়ায়। শেনওয়াজ গনি মিয়াকে হত্যা করে। যুবক তুফান তখন শেনওয়াজকে শিরশ্ছেদ করে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেয়। ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় প্রভাবশালী গ্যাংস্টার বশির পুলিশদেরকে গালিবকে মুক্তি দেওয়ার জন্য ঘুষ দেয় এবং তাকে তার কাছে রেখে দেয়। অবশেষে গালিব, এখন তুফান, বশিরকে হত্যা করে বিশ্বাসঘাতকতা করে এবং বশিরের প্রতিদ্বন্দ্বীর সাথে সারিবদ্ধ হয়। পরে তাকেও বিষ খাইয়ে মেরে ফেলে। ক্ষমতা ও সম্পদের জন্য উচ্চাবিলাসী তুফানকে রাজনীতিতে প্রবেশের পরামর্শ দেওয়া হয়। তার উপদেষ্টা এক শীর্ষ রাজনৈতিক দল এবং তাদের অধিভুক্ত ডনস এর সাথে একটি বৈঠকের ব্যবস্থা করেন। নিছক গ্রামের গ্যাংস্টার হিসাবে অসম্মান বোধ করে তুফান একটি XM214 মাইক্রোগান ব্যবহার করে পার্টিতে সবাইকে হত্যা করে দেশব্যাপী খ্যাতি অর্জন করে। পরবর্তীতে তুফান জনতা পার্টিকে অর্থায়ন ও সমর্থন করে একটি দ্বিতীয় সারির রাজনৈতিক দল থেকে সরকার গঠন করতে সাহায্য করে। পরে তুফানের বেপরোয়া প্রভাব সমাজকে ব্যবহৃত করে 1994 সালে উচ্চাকাঙ্ক্ষিত অভিনেতা শান্ত প্রধান অভিনেতার চেয়ে বেশি আকর্ষণীয় হওয়ার জন্য পাগলা বাদশা ছবিতে একটি চরিত্রে অভিনয় করেন। জুলি কাস্টিউম ডিজাইনার তাকে একটি মৃতদেহের ভূমিকায় সুরক্ষিত করে, কিন্তু শান্ত হতাশ হয়। চিত্রগ্রহণের সময় জুলি যখন নায়ক রাজের সাথে জড়িত একটি স্থানীয় বিবাদে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তখন শান্ত তাকে রক্ষা করে এবং অ্যাকশন ডিরেক্টর রকিকে প্রভাবিত করে, যিনি তাকে একটি আসন্ন সিনেমায় তৃতীয় ভিলেন হিসাবে সুযোগ দেন। সূচনা প্রধান অভিনেত্রী এবং তুফানের প্রেমের আগ্রহ তুফানের সাথে শান্তর সাদৃশ্য স্বীকৃতি দেয় এবং তার দৃশ্যগুলি সরিয়ে দেয়। হৃদয় বিদারক, শান্ত আত্মহত্যার কথা ভাবছে, কিন্তু তুফানের দোসররা তাকে অপহরণ করেছে। তুফান শান্তকে অনুকরণ করার জন্য 2 মাস সময় দেয়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আরিফিন সহকারী কমিশনার আকরামকে তুফানকে নির্মূল করার দায়িত্ব দিয়েছেন। আকরাম তুফানের পালক পিতা এবং উপদেষ্টা জালালউদ্দিনকে ধরেন, যিনি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। তুফান জালালউদ্দিনকে উদ্ধার করলেও বিশ্বাসঘাতকতায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে। তুফান সূচনাকে শান্তর অবস্থান প্রকাশ করতে বাধ্য করে, তাকে নিজের মতো করে চালাতে চায়। তুফানের হিংসাত্মক হাত থেকে বাঁচতে চাওয়ায় সূচনা আকরামের কাছে তুফানের প্রকৃত অবস্থা প্রকাশ করেন, যিনি পরবর্তীকালে আসল তুফানকে হত্যা করেন। শান্ত এখন একজন বিখ্যাত অভিনেতা, তার জীবন চালিয়ে যাচ্ছেন। শেষ অংশে একটি প্রকাশিত হয় যে আকরাম আসলে তুফানকে হত্যা করেনি, যাকে গোপনীয়তার মধ্যে পুনরুদ্ধার দেখানো হয়েছে। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে তুফান সিনেমা। এই ছবিতে শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। আরো অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী, নাবিলাত, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজীর রাকায়াত, সালাউদ্দিন লাবলু সহ আর অনেকেই। 10 কোটি টাকা বাজেটের এই ছবিটি 10 দিনেই 25 কোটি টাকা আয় করেছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত তুফান ছবির আয় হয়েছে 60 কোটি টাকা।